হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। যাহাই ইউনূস তাহাই মমতা। বাংলার রাজনৈতিক আকাশে আজ জরু হওয়ার পূর্বাভাস, যা কেবল সীমান্তের এপার নয় ওপারকেও কাঁপিয়ে দিচ্ছে প্রবল তাপে। পশ্চিমবঙ্গের মসনদ থেকে দীর্ঘ ১.৫ দশকের মমতাময়ী শাসনের অবসান ঘটিয়ে গেরুয়া ঝান্ডার এই ঐতিহাসিক উত্থান কেবল একটি নির্বাচন নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক প্রলয়ঙ্কারী সংকেত। বিশেষ করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সেই বিস্ফোরক হুঙ্কার, যেখানে তিনি শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী আখ্যা দিয়ে শাহজালাল বিমানবন্দরে বীরের বেশে অবতরণের যে কাল্পনিক চিত্র এঁকেছেন, তা কেবল দৃষ্টতা নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্বের উপর এক প্রকার মনস্তাত্ত্বিক আঘাত। এই ঐধতাপূর্ণ ঘোষণা রাজনৈতিক মহলে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি দিল্লির আশীর্বাদে কোনো এক অলীক প্রত্যাবর্তনের মহড়া চলছে? বিশ্লেষকরা একে অবাস্তব ও দিবাস্বপ্ন বলে উড়িয়ে দিলেও ক্ষমতার এই পট পরিবর্তন যে আওয়ামী রাজনীতির দীর্ঘশ্বাসে কিছুটা অক্সিজেনের যোগান দেবে, তা বলার অপেক্ষা রাখে না। যদি ভারত সরকার ওয়াশিংটনের সাথে সমীকরণ মিলিয়ে নতুন কোনো কূটনৈতিক মরণ কামড় দেয়, তবেই এই অসম্ভব সম্ভব হতে পারে। নতুবা ইতিহাসের আস্তাকুর থেকে ফেরা আপাতত অনেকের কাছেই মরীচিকা। তবে এই পরিবর্তনের পিঠাপিঠি আসছে তিস্তা চুক্তির সেই অভিশপ্ত জট খোলার সম্ভাবনা। কেন্দ্র ও রাজ্যে একই দলের আধিপত্য কি দীর্ঘদিনের তৃষ্ণার্ত বাংলার পানির অধিকার ফিরিয়ে দেবে, নাকি তা হবে নতুন কোনো কূটকৌশলের ফাঁদ? আশ্চর্যের বিষয় হল, বাংলাদেশের তথাকথিত ভারত বিদ্বেষী ও সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো আজ দিশেহারা। যারা কাল পর্যন্ত ধর্মনিরপেক্ষতার গালি দিত, তারাই আজ পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে মমতার পতনে শোকাতুর। এই বৈপরীত্য প্রমাণ করে যে রাজনীতিতে শত্রু মিত্র কেবল স্বার্থের ফ্রেমে বন্দী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপাত শান্ত ও কূটনৈতিক ভাষা দিয়ে এই অগ্নিকাণ্ড চাপা দেওয়ার চেষ্টা করা হলেও সত্য এই যে পশ্চিমবঙ্গের এই পালাবদল বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। বর্তমান সরকারের সামনে এখন পাহাড় সম চ্যালেঞ্জ। দিল্লির এই আগ্রাসী মেজাজের সাথে তাল মিলিয়ে তারা কি পারবে জাতীয় স্বার্থ রক্ষা করতে, নাকি বন্ধুত্বের মোড়কে সমর্পিত হবে এক নতুন করদ রাজ্যে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মহাকালের গর্বে, যেখানে কেবল বিজয়ীরাই শেষ কথা বলার অধিকার রাখে। ৫ আগস্ট পরবর্তী উত্তাল বাংলাদেশে যখন শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে একের পর এক মামলার জোয়ার শুরু হয়, তখন সেই স্রোতে গা ভাসিয়ে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি আর প্রতিহিংসার এক কুৎসিত রূপ উন্মোচিত হয়েছে রাজধানীর কদমতলীর একটি ঘটনায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাথায় গুলি লাগার পর লোমহর্ষক নাটক সাজিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩১০ জনের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিল ১৬ বছরের এক কিশোর, যার নেপথ্যের সত্যতা এখন জনসম্মুখে দিবালুকের মতো স্পষ্ট। পিবিআই বা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের নিবিড় তদন্তে বেরিয়ে এসেছে যে এই পুরো মামলাটি ছিল মূলত একটি সুপরিকল্পিত নীল নকশা, যা সাজানো হয়েছে কেবল ব্যবসায়িক দেনাপাওনা আর পারিবারিক বিবাদ মেটানোর হাতিয়ার হিসেবে। গত বছরের ৬ আগস্ট SM ইফতেখার উদ্দিন নাদিম নামক সেই কিশোর যখন আদালতে মামলাটি দায়ের করে, তখন তার দাবি ছিল গত ১৯ জুলাই কদমতলী এলাকায় আন্দোলনের সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে তার মাথা বিদ্ধ হয়েছিল এবং সংজ্ঞাহীন অবস্থায় তাকে থানায় আটকে রাখা হয়েছিল। অথচ তদন্ত কর্মকর্তা পিলে চমকানো তথ্য জানিয়েছেন যে নাদিমের মাথায় কোনো গুলির চিহ্ন বা জখমের বিন্দুমাত্র অস্তিত্ব পাওয়া যায়নি, এবং যে মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা নেওয়ার কথা সে ফলাও করে প্রচার করছিল, সেখানে তার নামে কোনো রেকর্ড বা চিকিৎসার সনদও মেলেনি। এমনকি সেদিনের সিসিটিভি ফুটেজ বা ডিজিটাল ভিডিও বিশ্লেষণেও এই এলাকায় নাদিমের উপস্থিতির কোনো প্রমাণ মেলেনি, যা প্রমাণ করে যে পুরো কাহিনীটি ছিল একটি সাজানো গল্প। তদন্তের গভীরতর পর্যায়ে উন্মোচিত হয়েছে এক ভয়াবহ পারিবারিক চক্রান্ত। কিশোর নাদিমকে ঢাল হিসেবে ব্যবহার করে এই মামলার মূল কারিগর ছিলেন তার পিতা SM ইকরামউদ্দিন শিহাব। শিহাবের এই কূটকৌশলের পেছনে কাজ করেছে দ্বিবিধ উদ্দেশ্য। একদিকে তিনি মামলার ৩৩ ও ৫৩ নম্বর আসামির কাছ থেকে ব্যবসায়িক প্রয়োজনে ধার নেওয়া প্রায় ৫৫ থেকে ৫৬ লাখ টাকা আত্মসাৎ করতে চেয়েছিলেন, যাতে মামলার ভয়ে পাওনাদাররা রফাদফা করতে বাধ্য হয়। অন্যদিকে নাদিমের মায়ের বৈবাহিক বিচ্ছেদের জেরে শিহাব নিজের শ্বশুরবাড়ির উপর প্রতিহিংসা চরিতার্থ করতে নাদিমের আপন নানা, মামা, খালা ও খালুকে এই মামলার আসামি করে বসেন, যদিও তাদের সন্তানরা নিজেরাই জুলাই আন্দোলনে সম্মুখ সারির সক্রিয় যোদ্ধা ছিল। বিশ্লেষকরা মনে
মনে করছেন রাজনৈতিক পট পরিবর্তনের এই ক্লান্তিকালে বিচার ব্যবস্থার সুযোগ নিয়ে ব্যক্তিগত শত্রুতা ও অর্থ আত্মসাতের এই মরিয়া চেষ্টা অত্যন্ত নিন্দনীয় এবং বিপজ্জনক। পিবিআই ইতিমধ্যেই আদালতে তাদের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানিয়েছে যে এই মামলার অভিযোগের কোনো ভিত্তি নেই এবং উল্টো মিথ্যা মামলা দিয়ে বিভ্রান্তি ছড়ানোর দায়ে বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। যখন হাজার হাজার মামলায় রাজনৈতিক প্রেক্ষাপট মুখ্য হয়ে উঠেছে, তখন কদমতলির এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ব্যক্তিগত আক্রোশ আর মামলার বাণিজ্য শেষ পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনের মূল চেতনা ও শহীদদের আত্মত্যাগকে কলঙ্কিত করছে কিনা। বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে এক অদ্ভুত নাটকীয় পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে দীর্ঘ শাসনামলের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে বিএনপির অবস্থানে যে সূক্ষ্ম পরিবর্তন দৃশ্যমান তা সচেতন মহলকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। জনমানসে এমন একটি ধারণা প্রবল হচ্ছে যে বিএনপির ভেতরকার একটি অংশ পরোক্ষভাবে সাবেক শাসক দলের প্রতি এক ধরনের নমনীয়তা প্রদর্শন করছে। বিভিন্ন রাজনৈতিক সমাবেশে দলটির নীতি নির্ধারকদের বক্তব্যে প্রায়শই এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা জনমনে বিভ্রান্ত ছড়াচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহারের প্রবণতা এবং আইনি প্রক্রিয়া শিথিল করার যে চেষ্টা, তা দেখা যাচ্ছে এক প্রকার শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের একটা সুর হিসাবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক কিছু বক্তব্যে ছাত্র শিবিরের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের প্রতি যে সুর শোনা গেছে তা রাজনৈতিক বিশ্লেষণে নতুন মাত্রা যোগ করেছে। সংসদীয় রাজনীতির ঐতিহ্যের দিকে তাকালে দেখা যায় বিগত স্বৈরাচারী শাসনামলে জাতীয় সংসদ কার্যত আলোচনার পরিবর্তে প্রতিপক্ষকে রাজাকার বা স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে কাদা ছোড়াছুরির কেন্দ্রে পরিণত হয়েছিল। জনগণের মৌলিক অধিকার বা জনগুরুত্বপূর্ণ সমস্যার চেয়ে একে অপরকে বিদ্রূপ করতেই তারা অধিক মগ্ন থাকতেন। বিস্ময়করভাবে বর্তমান রাজনৈতিক আবহে সেই একই সংস্কৃতি পুনরাবৃত্তি লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগ যে রাজাকার তকমা ব্যবহার করে নিজেদের পতন ত্বরান্বিত করেছিল, আজ যেন সেই একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে দেশের রাজনীতি। জনমানসে আজ এই প্রশ্নটি বড় হয়ে দেখা দিচ্ছে, আওয়ামী লীগের অনুসৃত পথেই কি হাঁটছে বিএনপি? ক্ষমতার সমীকরণে এই আপাত সখ্য বা নমনীয়তা শেষ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক পূর্ণ ভাষণের পথেই প্রশস্ত করে দিচ্ছে কিনা তার সময়ের নিরিখে বিচার্য। বর্তমানে এই রাজনৈতিক ছক দেখে মনে হচ্ছে ইতিহাসের পুনরাবৃত্তি হয়তো আবার নতুন কোনো মোড় নিতে যাচ্ছে। প্রিয় দর্শক, একদিকে ওপারে ভারতে বিজেপির বিজয় এবং মমতার বড় ধরনের পরাজয়, এবং এদিকে বাংলাদেশে বিএনপি সরকারের ভেতর আওয়ামী লীগের প্রতি যে নমনীয়তা, সব কিছু একই সূত্রে যেন গাথা মনে হচ্ছে। সব কিছু দেখে মনে হচ্ছে তারা যেন সবাই একে অপরের পরিপূরক। কেন জানি মনে হচ্ছে খুব শীঘ্রই আওয়ামী লীগ সরকার হয়তো পুনরাবৃত্তি করে আমাদের এই দেশে আসতে চলেছে, হয়তোবা নতুন কোনো মোড় নিতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি। কারণ বর্তমান যে একটা প্রেক্ষাপট শুরু হয়েছে, একদিকে বিজেপি সরকারের নানান হুঙ্কার এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রতি যে নমনীয়তা, সবগুলো একই সূত্রে গাথা এবং সবগুলো সুরই যেন চেনা মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে? আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছে? যদি প্রবেশ করে তবে সেটা কিভাবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।